কলিগেটিভ প্রপার্টি নিয়ে আমরা যে লাস্ট আলোচনা করেছিলাম, আজকে তার কন্টিনিউয়েশন বলা যেতে পারে। যেটা আজকে আমরা আলোচনা করব যে প্রথম প্রকারের কলিগেটিভ প্রপার্টি, সেটা হলো রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, অর্থাৎ বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এখন যে চার প্রকারের কলিগেটিভ প্রপার্টি আমরা আলোচনা করব, সেই প্রত্যেক প্রকার কলিগেটিভ প্রপার্টির জন্যই দ্রাবের চরিত্রটা কিন্তু কমন। কি চরিত্র থাকতে হবে দ্রাবের? না, দ্রাব হতে হবে অনুদ্বায়ী। অনুদ্বায়ীর অর্থ কি? না, যখন দ্রাবটাকে নিয়ে আমরা তরল দ্রাবকে দ্রবীভূত করে একটা দ্রবণ প্রস্তুত করব, সেই দ্রবণ থেকে যে বাষ্প উৎপন্ন হবে, সেই বাষ্পে কিন্তু দ্রাবের কোনো অণু সেই বাষ্পে উপস্থিত থাকবে না। অর্থাৎ দ্রবণের ওপরে যে বাষ্পটা উৎপন্ন হবে তাতে কেবলমাত্র দ্রাবকের অণুই থাকবে, দ্রাবের কোনো অণু কিন্তু থাকবে না। দ্রাব যদি উদ্বায়ী হয় তাহলে কিন্তু ওই বাষ্পে, দ্রবণের ওপরে যে বাষ্প হবে তাতে দ্রাবের অণু উপস্থিত থাকবে, কিন্তু এরকম ক্ষেত্রে এই বিষয়টাকে আমরা বিচার করব না। তাহলে এই জন্যই বলা হচ্ছে যে দ্রাবটা হবে অনুদ্বায়ী। যেমন ইউরিয়া, চিনি, এই সমস্ত দ্রাবগুলোর জন্য, যেগুলো অনুদ্বায়ী দ্রাব, তার জন্য বিষয়টা অ্যাপ্লাই করা যেতে পারে, অ্যাপ্লিকেবল। নেক্সট, তড়িৎ অবিশ্লেষ্য। আমরা জানি সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম নাইট্রেট, এই পদার্থগুলো যখন কোনো জলীয় মাধ্যমে আমরা দ্রবীভূত করি তখন, বা উপযুক্ত কোনো দ্রাবকে দ্রবীভূত করি, তখন এরা আয়নে বিভাজিত হয়ে যায়। তো এরকম যদি আয়নে বিভাজিত হয়ে যায় তাহলে কিন্তু সেটাকে আমরা বলি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে সেরকম দ্রাবের ক্ষেত্রেও আমাদের কলিগেটিভ প্রপার্টি এটা এবং পরের অন্য কোনোটাও কিন্তু প্রযোজ্য নয়। 3 নম্বর রাশি অসংযোজিত। দ্রবণে একাধিক অণু পরস্পরের মধ্যে যুক্ত হয়ে যদি যায়, সেক্ষেত্রেও কিন্তু দ্রাবের যে এরকম দ্রাবের ক্ষেত্রেও কিন্তু রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার এবং পরবর্তী যে কলিগেটিভ প্রপার্টিগুলো সেগুলো অ্যাপ্লিকেবল নয়। এবং 4th পয়েন্ট হচ্ছে কঠিন হবে। তাহলে এই যে 4টে পয়েন্ট বিচার করা হলো, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত এবং সাধারণ উষ্ণতায় কঠিন পদার্থ, সেরকম দ্রাবের জন্যই কিন্তু এই যে আমাদের কলিগেটিভ প্রপার্টিগুলো সেগুলো অ্যাপ্লিকেবল। এইবারে চলে আসি যে আমরা বিষয়টা পড়তে চলেছি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, সেই সংক্রান্ত রাউল্টের যে সূত্র সেটা আমরা আলোচনা করব। আমরা অলরেডি লঘু দ্রবণের ক্ষেত্রে রাউল্টের কি সূত্র হয় তার বাষ্পচাপ সংক্রান্ত, সেটা আমরা পড়ে এসেছি। একদম তারই ডিরেক্ট কন্টিনিউয়েশন এইটা, যেটা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। আমরা দেখব ম্যাথামেটিক্যালিও বিষয়টার মধ্যে খুব সহজেই কোরিলেশন করা যায় সেটা সম্পর্কে। আচ্ছা, প্রথমেই আসি যে এখানে দেখো ডট ডট দেওয়া হয়েছে। ডট ডট দেওয়ার অর্থ এটাই যে এখানে দ্রাবের চরিত্রটা বলতে হবে, অর্থাৎ অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য, অসংযোজিত এবং কঠিন দ্রাবের লঘু দ্রবণের ক্ষেত্রে আমরা আগেই বলেছি কলিগেটিভ প্রপার্টি কিন্তু প্রযোজ্য হয় কেবলমাত্র লঘু দ্রবণের ক্ষেত্রে, এবং যে সূত্রগুলো রাউল্টের সূত্র আমরা প্রয়োগ করেছি সেটা কিন্তু সঠিকভাবে কাজ করবে যদি দ্রবণটা লঘু হয় সেক্ষেত্রে। আচ্ছা, লঘু দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের অর্থাৎ x2 এর সঙ্গে সমান। আমরা আগে লঘু দ্রবণ সম্পর্কে যে রাউল্টের সূত্র পড়ে এসেছিলাম, সেই রাউল্টের সূত্রে বলা হয়েছিল যে P = P0 × x1, যেখানে P হলো দ্রবণের যে লঘু দ্রবণ তার বাষ্পচাপ, P0 বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং x1 হলো দ্রবণে দ্রাবকের যে মোল ভগ্নাংশ x1। 1 আর 2 এটা আগেই বলা হয়েছে যে 1 দিয়ে দ্রাবক এবং 2 দিয়ে জেনারেলি দ্রাব এটাকে রিপ্রেজেন্ট করা হয়। আরেকটা ব্যাপার,
বাষ্পচাপ যেটা দ্রবণের বা বিশুদ্ধ দ্রাবকের, এই দুটো বাষ্পচাপ কিন্তু একই উষ্ণতায় পরিমাপ করতে হবে। এইবারে আসি x1 প্লাস x2 ইকুয়ালস টু 1। দ্রাবকের মোল ভগ্নাংশ, এটা হচ্ছে দ্রাবের মোল ভগ্নাংশ, এই দুটোর যে টোটাল সেটা হচ্ছে 1। সুতরাং x1 ইকুয়ালস টু 1 মাইনাস x2। এবারে x1 আর x2 কি করে 1 হয় সেটা খুব সহজে আমরা আগেও দেখেছি, এখানে একটু রিপিট করেই দিচ্ছি। ধরে নিচ্ছি যে n1 হচ্ছে, এটা হচ্ছে দ্রাবকের মোল ভগ্নাংশ, আর n2 এটা দ্রাবের যে মোল সংখ্যা, দুটোই দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। এবার লক্ষ্য করো x1 দ্যাট ইজ ইকুয়ালস টু n1 বাই n1 প্লাস n2, এবং এখানে আমরা আরেকটা জিনিসও দেখাতে পারবো, x2 ইকুয়ালস টু n2 বাই n1 প্লাস n2। এইবার যদি দুটোকে আমরা অ্যাড করি অর্থাৎ x1 প্লাস x2 অ্যান্ড দ্যাট ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি n1 প্লাস n2 বাই n1 প্লাস n2। দুটো পরস্পরের সঙ্গে ক্যান্সেল হয়ে গিয়ে এটা 1 হয়ে যাচ্ছে, আমরা কাটাকাটি করলে এটা 1 পেয়ে যাচ্ছি। সেই জন্যই x1 প্লাস x2 এর টোটাল ভ্যালুটা 1, সো x1 ইকুয়ালস টু 1 মাইনাস x2। এইবার দেখো আমরা যে এই ফর্মুলা করেছিলাম যে p ইকুয়ালস টু p0 ইন্টু x1, এই x1 এর জায়গায় আমরা তাহলে পুট করলাম 1 মাইনাস x2। পুট করে দেওয়ার পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে এবারে আমাদের ফর্মুলাটা এইরকম হয়ে গেল যে p0 মাইনাস p, এটাকে যদি আমরা ব্র্যাকেটটাকে তুলে দিয়ে একটু রিঅ্যারেঞ্জ করে নিই তাহলে আমরা পেয়ে যাব p0 মাইনাস p ইকুয়ালস টু p0 ইন্টু x2, এবং এখান থেকে আমরা এটা পেয়ে যাব p0 মাইনাস p বাই p0 ইকুয়ালস টু x2, যেটাকে লেখা হবে ডেল্টা p বাই p0, এবং দ্যাট অলসো মানে p0 মাইনাস pটাকে ডেল্টা p লেখা হয়েছে, সুতরাং p0 ডেল্টা p বাই p0 এই ভ্যালুটাও কিন্তু x2 এর সঙ্গেই ইকুয়াল হবে। এইবার আমরা বলে দেব যেটা, সেটা হলো এই যে ডেল্টা p বাই p0 এটাকেই বলা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। ডেল্টা p এর জায়গায় যদি p0 মাইনাস p বাই ডেল্টা p এর জায়গায় যদি p0 মাইনাস p লেখা হয় তাহলে p0 মাইনাস p বাই p0 এটাও তাহলে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশারকেই এক্সপ্রেস করছে। তাহলে শুধু ডেল্টা পিটা কি? তা শুধু ডেল্টা পি হলো দ্রবণের বাষ্পচাপের অবনমন, আর p0 দিয়ে যখন ডিভাইড করা হচ্ছে তখন হয়ে যাচ্ছে আপেক্ষিক অবনমন। এই দুটো যেন এক না করে ফেলো, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওই জন্য আরেকবার উল্লেখ করে দিচ্ছি, ডেল্টা পি হচ্ছে বাষ্পচাপের অবনমন। আমরা একটা বিষয় আলোচনা করেছি আগে, সেটা হলো যে যদি একই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের কোনো একটা বাষ্পচাপ p0 হয় এবং ওই একই উষ্ণতায় আমরা যদি দ্রবণের বাষ্পচাপ দেখি, যেটাকে p দিয়ে এক্সপ্রেস করা হয়েছিল, আমরা দেখেছিলাম যে দ্রবণে যেহেতু দ্রবণের সারফেসে দ্রাবের কণা উপস্থিত, সেই জন্য বাষ্পের পরিমাণ কিন্তু একই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের তুলনায় যে দ্রবণ তাতে বাষ্পের পরিমাণ কম হয়, তাই বাষ্পচাপও কিন্তু কম হবে। সুতরাং একই উষ্ণতায় একই বিশুদ্ধ দ্রাবকের জন্য অলওয়েজ p0 গ্রেটার দ্যান p। তাহলে এই দুটোর যে বিয়োগফল অর্থাৎ p0 মাইনাস p, সেটা বাষ্পচাপ কতটা কমে কতটা অবনমন ঘটে তাকেই এক্সপ্রেস করছে, এবং সেটাকে ডেল্টা পি বলা আমরা বলেছি। এবারে দেখো নেক্সট আমরা এই বিষয়টা নিয়ে আর একটু আলোচনা করব। দেখো সমীকরণের যে ইকুয়েশনটা আমরা এইমাত্র তৈরি করলাম, সেটা হচ্ছে p0 মাইনাস p বাই p0 বা ডেল্টা p বাই p0 দ্যাট ইজ ইকুয়ালস টু x2 অনলি। তাহলে খেয়াল করো সমীকরণের যে রাইট হ্যান্ড সাইডে কেবলমাত্র দ্রাবের মোল ভগ্নাংশ বর্তমান, x2 বর্তমান, দ্রাবের মোল ভগ্নাংশ বর্তমান, অর্থাৎ বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কেবলমাত্র x2 এর উপর নির্ভর করে, x2 এর উপর ডিপেন্ডেন্ট,
কিন্তু দ্রাবক বা দ্রাবকের প্রকৃতির উপর নির্ভরশীল নয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। দেখো, x2 নির্ণয় করার ক্ষেত্রে আমাদের শুধু দরকার n1 এবং n2। তাহলে n1 এবং n2 এগুলো কেবলমাত্র তাদের সংখ্যা, মোল সংখ্যা তথা সংখ্যাকে এক্সপ্রেস করে, কণার সংখ্যাকে প্রকাশ করে। তাহলে এই যে আমরা ইকুয়েশনটা ফর্ম করেছি, এই ইকুয়েশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডেল্টা পি বাই পি জিরো এটা যেহেতু x2 এর সঙ্গে ইকুয়াল, যেটা আবার কেবলমাত্র দ্রাবক তাদের কেবলমাত্র সংখ্যার উপর, মোল সংখ্যা আর উপর ডিপেন্ডেন্ট, তাহলে আমরা বলতেই পারি যে এটা হচ্ছে কলিগেটিভ প্রপার্টি, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। কারণ আগেই বলা হয়েছে কলিগেটিভ প্রপার্টি কেবলমাত্র কণা সংখ্যার উপর ডিপেন্ডেন্ট, তাদের চরিত্রের উপর নয়, তাদের রাসায়নিক প্রকৃতি কেমন, তাদের ভৌত চরিত্র কেমন, এগুলোর উপর ডিপেন্ড করে না। আমরা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন অ্যাপ্লাই করেও দেখতে পাচ্ছি যে বিষয়টা একই জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে। কারণ এই ইকুয়েশনেও আমরা দেখলাম যে এখানেও কিন্তু কেবলমাত্র মোল সংখ্যা তথা কণা সংখ্যার উপর ডিপেন্ডেন্ট একটা প্রপার্টি হয়ে যাচ্ছে ডেল্টা পি বাই পি জিরো। সেই জন্যই এটা কিন্তু একটা কলিগেটিভ প্রপার্টি। এবারে লক্ষ্য করো, শুধু যদি আমরা বাষ্পচাপের অবনমন অর্থাৎ ডেল্টা পি এর কথা ধরি, সো ডেল্টা পি ইকুয়ালস টু x2 ইন্টু পি জিরো। তাহলে যখন শুধু ডেল্টা পি আমরা ধরছি অর্থাৎ পি জিরো মাইনাস পি, তখন যে ইকুয়েশনটা আসছে x2 ইন্টু পি জিরো, সেখানে খেয়াল করে দেখো পি জিরো কিন্তু দ্রাবকের উপর একটা ডিপেন্ডেন্ট রাশি, যে কোন দ্রাবক নেবে তার উপর নির্ভর করে একটা নির্দিষ্ট সার্টেন টেম্পারেচারে তার পি জিরোর ভ্যালুটা সেই রকম হবে। এক্ষেত্রে তাহলে কি বুঝতে পারছো যে এই গোটা রাশিটা এটা কিন্তু দ্রাবকের চরিত্রের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। তাহলে কণা সংখ্যা কিন্তু নয়, তার সঙ্গে দ্রাবকের চরিত্র, দ্রাবক কতটা কম উদ্বায়ী কতটা বেশি উদ্বায়ী তার উপর ডিপেন্ড করে পি জিরোর ভ্যালুটাও কিন্তু চেঞ্জ হতে থাকবে। তাই বলা যেতে পারে যে ডেল্টা পিটা কিন্তু পি জিরোর উপর নির্ভর করে বলে এটা কিন্তু কলিগেটিভ প্রপার্টি নয়। হোয়ারএজ ডেল্টা পি বাই পি জিরো, সেটা কিন্তু রাইট হ্যান্ড সাইডে পি জিরোটা থাকছে না, সেটা কিন্তু কলিগেটিভ প্রপার্টি। তাই বাষ্পচাপের অবনমন এটা কিন্তু কলিগেটিভ প্রপার্টি নয়, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সেটা কলিগেটিভ প্রপার্টি। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এটা উষ্ণতার উপর নির্ভর করে না। কেন নির্ভর করে না? কারণ দেখো, আমরা ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি যে ডেল্টা পি বা পি জিরো মাইনাস পি বাই পি জিরো, যেটা এখানে লেখা হয়েছিল, সেটার রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে x2, আর x2 নির্ভর করে কেবলমাত্র দ্রাবক এবং দ্রাবকের মোল সংখ্যার উপর অর্থাৎ কণা সংখ্যার উপর। সুতরাং যেখানে কণা সংখ্যা কিন্তু উষ্ণতা ভেদে পরিবর্তন হয় না, তাই বলা যেতে পারে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনও উষ্ণতার উপর নির্ভর করবে না। কিন্তু শুধু যদি বাষ্পচাপের আপেক্ষিক না বলে শুধু বাষ্পচাপের অবনমন বলো, অর্থাৎ পি জিরো মাইনাস পি, দ্যাট ইজ ইকুয়ালস টু x2 ইন্টু পি জিরো। পি জিরো অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পচাপ, সেটা কিন্তু উষ্ণতা যদি আমরা বৃদ্ধি করি পি জিরো এর মান বৃদ্ধি পাবে, উষ্ণতা হ্রাস করলে পি জিরো এর মান হ্রাস পাবে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু বাষ্পচাপের অবনমন এই ফ্যাক্টরটা কিন্তু উষ্ণতার উপর নির্ভরশীল একটা রাশি হয়ে যাচ্ছে। এবারে একটা টপিক আমরা আলোচনা করে নিই, সেটা হচ্ছে যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একটি সংখ্যাগত অর্থাৎ কলিগেটিভ প্রপার্টি, এটা পরীক্ষামূলক প্রমাণ। এই পরীক্ষাটা অত্যন্ত সহজ একটা পরীক্ষা। এই পরীক্ষাটায় কি করা হবে না, আমরা সাপোজ দুটো এ আর বি দুটো পাত্র নিয়েছি। এ পাত্রে সাপোজ 1 লিটার জল নিয়েছি, এখানেও 1 লিটার জল নিয়েছি, অর্থাৎ দুটো ক্ষেত্রেই আমরা জল নিয়েছি অর্থাৎ জলীয় দ্রবণ প্রস্তুত করব। এখানে 1 লিটার, এখানেও 1 লিটার। এবার প্রথম পাত্রে অর্থাৎ এ পাত্রে ধরা গেল যে ইউরিয়া, যেটা একটা তড়িৎ অবিশ্লেষ্য
অনুদ্বায়ী কঠিন যে দ্রাবের যে চরিত্র সবগুলোকেই কিন্তু ইউরিয়া সেই ক্রাইটেরিয়াটা ফুলফিল করে। এবং এখানে সাপোজ নেওয়া হলো গ্লুকোজ, তো গ্লুকোজের দ্রবণ নিয়ে নেওয়া হলো। কীরকম দ্রবণ নেওয়া হলো না, 1 লিটার জলে উভয় ক্ষেত্রেই ইউরিয়ারও সাপোজ 0.01 মোল, গ্রাম কিন্তু বলা হলো না, মোল যোগ করা হলো, এবং গ্লুকোজেরও 0.01 মোল অ্যাড করে উভয় ক্ষেত্রেই দ্রবণ তৈরি করা হয়েছে এবং উভয় দ্রবণকেই ঢাকনা দিয়ে আটকে দেওয়া হয়েছে। এইবার যদি আমরা খেয়াল করি উভয় ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে ইউরিয়ার যে কণা সংখ্যা তথা মোল সংখ্যা এবং দ্বিতীয় ক্ষেত্রে গ্লুকোজের কণা সংখ্যা তথা মোল সংখ্যা কিন্তু সমান রাখা হয়েছে, এবং জল যেটা প্রথমে নিয়ে শুরু করা হয়েছিল তার পরিমাণটাও কিন্তু 1 লিটার নিয়ে শুরু করা হয়েছিল। তো এই রকম ক্ষেত্রে আমরা যেহেতু এটা লঘু দ্রবণ নিয়েছি তাই এটাকে আমরা আদর্শ দ্রবণ বলে ধরে নিতে পারি উভয়কেই। তাহলে এখানে যখন সমসংখ্যক কণা বিশিষ্ট দ্রবণ উভয় ক্ষেত্রেই পাওয়া যাচ্ছে, উভয় ক্ষেত্রেই দ্রাবের কণা সংখ্যাটা যেহেতু একই নেওয়া হয়েছে, তাই উভয় ক্ষেত্রেই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন যদি আমরা পরিমাপ করি তাহলে দেখব যে সে দুটো ক্ষেত্রেই ভ্যালুটা ইকুয়াল হচ্ছে, সমান হচ্ছে। সুতরাং বাষ্পচাপের আপেক্ষিক অবনমন যে কেবলমাত্র দ্রাবের যে কণা সংখ্যা তার উপর ডিপেন্ডেন্ট, সেটা কিন্তু আমরা যদি এইভাবে পরীক্ষা করি তাহলে আমরা পরীক্ষাতে আমরা এরকম একটা রেজাল্ট পাবো। এটাই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন একটা যে সংখ্যাগত ধর্ম তার পরীক্ষামূলক প্রমাণ। এবারে চলে আসি দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করতে গিয়ে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত যে সূত্রটা আমরা পড়েছি সেটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব। অত্যন্ত সহজেই আমরা অ্যাপ্লাই করতে পারবো। দেখে নাও, আমরা বলেছি P0 মাইনাস P বাই P0 ইকুয়ালস টু x2, এবং x2 মানে হচ্ছে N2 বাই N1 প্লাস N2। এই ফর্মুলাগুলো আগেই আমরা শিখেছি বা জেনেছি। এবার দেখো সংখ্যাগত ধর্ম, এটা আমরা বারবার উল্লেখ করছি, এটা কেবলমাত্র অতি লঘু যে দ্রবণ তার ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে অতি লঘু দ্রবণ হলে সাধারণত সেটা আদর্শ দ্রবণের ন্যায় আচরণ করে, এবং সেই ক্ষেত্রে N1 অর্থাৎ দ্রাবকের যে মোল সংখ্যা সেটা দ্রাবের যে মোল সংখ্যা তার তুলনায় অনেক গুণ বেশি হয় লঘু দ্রবণের ক্ষেত্রে। সুতরাং এক্ষেত্রে আমরা বলতেই পারি যে N1 আর N2, যেহেতু N1টা খুব বড়, দ্যাট টেন্ডস টু অনলি N1। আমরা তাহলে যেটা করব, এই যে ইকুয়েশনে N1 প্লাস N2 এর জায়গায় শুধু N1 অ্যাপ্লাই করব, কারণ N1 এর তুলনায় N2টা অতি ক্ষুদ্র। তাহলে আমরা যেটা পেলাম P0 মাইনাস P বাই P0 ইকুয়ালস টু N2 বাই N1। আবার আমরা যেটা দেখতে পাচ্ছি N2 মানে W2 বাই M2 আর N1 মানে W1 বাই M1। তাহলে W2 এটা হচ্ছে দ্রাবের পরিমাণ গ্রাম এককে যেটা দ্রবণে উপস্থিত আছে, W1 এটা হচ্ছে দ্রাবকের পরিমাণ দ্রবণে, M2 হচ্ছে দ্রাবের গ্রাম আণবিক ভর, আর M1 হচ্ছে দ্রাবক পদার্থের গ্রাম আণবিক ভর। এইভাবে আমরা ইকুয়েশনটা এখানে করতে পারি, যেখানে অ্যাকচুয়ালি এটা আমরা ইকুয়েশনটা নতুন কিছু ইকুয়েশন না, আমরা জানি যে মোল সংখ্যা সমান গৃহীত ভর বাই গ্রাম আণবিক ভর, সেই ইকুয়েশন সেই ফর্মুলাগুলোই বা আমরা সূত্রগুলি এখানে সম্পর্কগুলোই প্রয়োগ করেছি। এইবার দেখো তাহলে আমরা যেটা পেয়ে যাচ্ছি যে ডেল্টা পি বাই P0 এটাকে রিঅ্যারেঞ্জ করলে W2 ইন্টু M1 বাই W1 ইন্টু M2, এই ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করলে এটা আমরা পেয়ে যাব। এবং এখান থেকে আমরা M2 অর্থাৎ যদি কোনো কঠিন তড়িৎ অবিশ্লেষ্য সংযোজিত হয় না, অসংযোজিত এরকম কোনো দ্রাবের জন্য আমরা তার যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মানটা ক্যালকুলেশন করে নিই, সেটা যদি পরীক্ষামূলকভাবে গণনা করে নিই, তাহলে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে যেটা এখান থেকে রিঅ্যারেঞ্জ করে পাচ্ছি M2 ইকুয়ালস টু P0 বাই ডেল্টা P ইন্টু W2 ইন্টু M1 বাই W1। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করে আমরা M2 এর ভ্যালু কিন্তু বের করে নিতে পারবো।
তাহলে এটারই রিঅ্যারেঞ্জমেন্ট করলে আমরা এইরকম একটা ইকুয়েশনে পৌঁছাবো, যেটা অজ্ঞাত কোনো দ্রাব্য যদি আমাদের কাছে থাকে তার যে আণবিক গুরুত্ব বা গ্রাম আণবিক ভর ইত্যাদি আণব ভর পরিমাপ করতে গিয়ে আমরা এটাকে পরিমাপ করতে পারবো এই ইকুয়েশনটার সাহায্য নিয়ে। এবারে দেখো এই ইকুয়েশনটা থেকেই কিন্তু যেটা আমরা এখানে লিখেছি সেটাকে রিঅ্যারেঞ্জ করলে আমরা একটা অন্য ইকুয়েশনেও পৌঁছাতে পারি। কিভাবে? দেখো আমরা এই যে ইকুয়েশনটা করেছিলাম এখানে W2 ইন্টু M1, রাইট হ্যান্ড সাইডের কথা বলছি, W2 ইন্টু M1, এখানে W1 ইন্টু M2, এটাকে রিঅ্যারেঞ্জ করে আমরা লিখতে পারি W2 ইন্টু 1000 বাই M2 ইন্টু W1, এখানে 1000 এক্সট্রা নেওয়া হয়েছে, সুতরাং এখানে M1 বাই 1000 করে দিলাম, তাহলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি 1000 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ইকুয়েশনটাই, যে ইকুয়েশনটা আমরা এখানে দেখিয়েছি, এই ইকুয়েশনটাকে আমরা একটা 1000 ফ্যাক্টরকে নিয়েছিলাম, এখানে ভগ্নাংশের লবের অংশে এটাকে নিয়েছি, আবার হরে ওটাকে নিয়েছি, সুতরাং তারা কিন্তু পরস্পর ক্যান্সেল হয়ে অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটাই থাকছে যেটা এখানে ছিল। কিন্তু একটা বিষয় মনে করে দেখো, W2 ইন্টু 1000 বাই M2 ইন্টু W1, এটা কিন্তু অ্যাকচুয়ালি দ্রবণের যে মোলালিটি সেটাকে প্রকাশ করে। তাই আমরা লিখতে পারি ডেল্টা পি বাই P0 দ্যাট ইকুয়ালস টু মোলালিটি দ্রবণের ইন্টু M1 বাই 1000, এই ফর্মেও কিন্তু আমরা এটাকে প্রকাশ করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করতে গেলে বা এই যে আমরা কলিগেটিভ প্রপার্টি, যেটা বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, সেটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা এখানে যেমন আমরা একটা ফর্ম পেয়েছি বা এই ফর্মটা পেয়েছি, M2 ক্যালকুলেশন করতে পারবো, আর এটা আমরা যেটা আপেক্ষিক অবনমনের যে ফর্মুলা, তার সঙ্গে দ্রবণের মোলালিটির কি রিলেশন সেটাও আমরা কিন্তু এখানে কোরিলেট করতে পারছি। এবার দেখো আমরা যে এই ইকুয়েশনটা যেটা করেছিলাম, যে ডেল্টা পি বাই P0 ইকুয়ালস টু x2, এবং x2 এর জায়গায় আমরা যখন n2 বাই n1 প্লাস n2 এটা পুট করছিলাম, তারপর এটাকে আমরা অ্যাপ্রক্সিমেশন করে n1 প্লাস n2 এর জায়গায় শুধু n1 লিখেছিলাম লঘু দ্রবণের ক্ষেত্রে। এবার কোনো প্রবলেমে যদি এমন কোনো তথ্য দেয়া থাকে যে ক্ষেত্রে বোঝা গেল যে দ্রবণটা ততটা লঘু নয়, তো সেক্ষেত্রে কিন্তু n1 প্লাস n2 এর কিন্তু অ্যাপ্রক্সিমেশন করে শুধু n1, এটা কিন্তু সেক্ষেত্রে আর করবো না। ধরা গেল কোনো প্রবলেমে বলা আছে যে কোনো একটা দ্রাব যোগ করে বাষ্পচাপ 30% বা 40% কমে গেছে, তাহলে সেটা কিন্তু খুব একটা লঘু দ্রবণের জন্য সেটা পসিবল নয় 30-40% ড্রপ করে যাওয়া বাষ্পচাপটা। সুতরাং সেক্ষেত্রে দ্রবণটা যথেষ্ট গাঢ়, যথেষ্ট কনসেন্ট্রেটেড, এটাই আমরা ধরে নেব, এবং সেক্ষেত্রে কিন্তু n1 প্লাস n2 এটাকে শুধু n1 না লিখে আমরা পুরোটাকেই বিচার করে আমাদের যেটা ক্যালকুলেশন করতে দেবে m1 বা m2, যেটা ক্যালকুলেট করতে দেবে সেটাকে ক্যালকুলেট করব। অর্থাৎ n2 এর জায়গায় W2 বাই M2 এবং n1 এর জায়গায় W1 বাই M1, n2 এর জায়গায় W2 বাই M2, এইটাকে লিখে আমরা কিন্তু যে দ্রাবের আণবিক ভর বা অন্য যে গণনা এই জাতীয় দ্রাবকের আণবিক ভর বা যেটা ক্যালকুলেশন করতে দেবে সেটাকে আমরা ক্যালকুলেট করব।